প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নোবেল বিজয়ী হান কাং-এর ভেজিটেরিয়ান উপন্যাসের উপর আলোচনা। সাহিত্যপ্রেমীদের কাছে নোবেল পুরস্কার একটি বিশেষ আকর্ষণের নাম। পৃথিবী বিখ্যাত সাহিত্যে সবচেয়ে মর্যাদাশীল এবং উচ্চ অর্থমূল্যের 2024 সালে নোবেল পুরস্কারটি অর্জন করেন 53 বছর বয়সী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। হান কাং-এর কোরিয়ান ভাষায় লেখা দ্য ভেজিটেরিয়ান উপন্যাসটি ম্যান বুকার পুরস্কার অর্জন করে 2016 সালে। দক্ষিণ কোরিয়ার ঔপন্যাসিক হান ওয়ানের কন্যা হান কাং কোরিয়ান সাহিত্যে লেখাপড়া করেন। 1970 সালের নভেম্বর মাসে তার জন্ম এবং ছোট ভাই হান ডং রিমো একজন লেখক। আলোচ্য ঔপন্যাসিক লেখক পরিবারের সদস্য। শুধু লেখক পরিবার বলা ভুল হবে, তার পরিবারের সবাই সংস্কৃত মনস্ক এবং তিনি একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছেন এবং শিল্প সাহিত্যকে তিনি মনে প্রাণে গ্রহণ করেছেন। লেখালেখির জগতে প্রবেশের শুরুটা কবিতা দিয়ে এবং উইন্টার ইন সিউল বা সিউলের শীত নামে 5টি কবিতা ছাপার পরেই তিনি কোরিয়াবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। কোরিয়ানদের টানটান মনোযোগ পড়ে হানের দিকে রেড অ্যাঙ্কর সিউল সিনমান স্প্রিং লিটারেরি পুরস্কার বাগিয়ে নেন। তারপর তাকে আর কে আটকায়? যত লিখেছেন তত পথ প্রশস্ত হতে শুরু করেছে। যত শব্দ বসিয়ে যাচ্ছেন ততই মসৃণ ও আরামদায়ক পথ উৎকীর্ণ হচ্ছে তার সাহিত্যের ভুবনে। কোরিয়ার কয়েকটি সাহিত্য পুরস্কার তালুবন্দি করে 2016 সালে বগল বাজিয়ে নিয়ে নেন ম্যান বুকার পুরস্কারটিও। দ্য ভেজিটেরিয়ান চমৎকার অনুবাদের কাজটি কিন্তু তিনি করেননি, করেছেন অন্য একজন, ডেবোরা স্মিথ। এতগুলো বন্দনা, এরপর বইটির মূল বিষয়ে ফিরে আসা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ভেজিটেরিয়ান উপন্যাস। ভেজিটেরিয়ান অর্থ নিরামিষভোজী, যা আমরা সকলেই জানি। তাহলে দেখা যাক আলোচিত এই উপন্যাসে কী আছে। ভেজিটেরিয়ান উপন্যাসটি 183 পৃষ্ঠার। 3টি খণ্ড বা খণ্ডাংশে সাদামাটা একটি পারিবারিক জীবনের মনস্তাত্ত্বিক জটিল অথচ ক্লাসিক্যাল উপন্যাসের 3টি অংশের আস্বাদন ভিন্ন ভিন্ন। উপন্যাসের ব্যাক কভারে উৎকীর্ণ হয়েছে আয়ান ম্যাক ইভানের একটি বাক্য, যা বলা যায় স্টোরি লাইন বা শ্বাস। নারিকেলের খোসা ছিঁড়ে খোল ভাঙার পরে যেমন শাঁসির সন্ধান মেলে, ঠিক তেমনি উপন্যাসটি পড়া শেষ করলে পরে এমনই সন্ধান মিলবে। তিনি বলেছেন, এ নভেল অফ সেক্সুয়ালিটি অ্যান্ড ম্যাডনেস দ্যাট ডিজার্ভস ইটস গ্রেট সাকসেস। অর্থাৎ কামুকতা ও পাগলামির এই উপন্যাসটি বিরাট সাফল্যের যোগ্য। এই উপন্যাস সম্পর্কে পৃথিবীর অনেক বিখ্যাত পত্রিকায় মন্তব্য ছাপা হয়েছে। প্রতিটি মন্তব্যই পাঠককে আকৃষ্ট এবং আচ্ছন্ন করার মতো রসদ রয়েছে। দ্য গার্ডিয়ান অনুযায়ী, এ ডার্কলি বিউটিফুল মডার্ন ক্লাসিক অ্যাবাউট রেভিলিয়ন, ইরোটিসিজম অ্যান্ড দ্য ফিমেল বডি, ওয়ান অফ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি বুকস ইউ উইল এভার রিড। অর্থাৎ বিদ্রোহ, কামুকতা ও নারীর শরীর নিয়ে রচিত বিষাদ সুন্দর আধুনিক দ্রৌপদী সৃষ্টি। এটি হবে আপনার পড়ার একটি অন্যতম অসাধারণ উপন্যাস। বিশ্ববাসীর মনোযোগ আকৃষ্ট করার জন্য এই উপন্যাসে রয়েছে নানা রকম ব্যঞ্জনা। একটি সাধারণ ও বাস্তবতার বলয়ের বাইরে অবশ্যই বলা যায়, হয়তো লেখক অন্যদের মতো উপন্যাসের জন্য বাস্তব প্রেক্ষাপটকে আঁকড়ে ধরে না থেকে বেছে নিয়েছেন কোরিয়ানদের সামাজিক কাঠামোর রূঢ় বাস্তবতার মোড়কে পরাবাস্তবতা ও মনোজগতের অনূদিত রূপকল্প। দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিভিউয়ের চুম্বকীয় অংশটি পাঠককে আকৃষ্ট করার জন্য যথেষ্ট জোরালো, রসদপূর্ণ এবং রুচিসম্মত। সুররিয়াল, মেসমারাইজিং মিক্স অফ সেক্স অ্যান্ড ভায়োলেন্স, vivid, chiseled like a cursed mad woman in classic myth. Young-hae seems both yearly prophetic and increasingly unhinged.
আলেকজান্ডার ওয়াল্টার, দি নিউ ইয়র্ক টাইমস। অর্থাৎ অবাস্তব আবহ, যৌনতা এবং সহিংসতার এক সম্মোহনী মিশ্রণ, প্রাণবন্ত ও সুনিপুণভাবে বিন্যস্ত। দ্রৌপদী পুরাণের কোনো অভিশপ্ত নারীর মতোই ইয়াং হিয়েকে একসঙ্গে রহস্যময়ভাবে ভবিষ্যৎ বক্তা এবং ক্রমশ ভারসাম্যহীন বলে মনে হয়। এবার উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনায় আসা যাক। প্রথমে আমরা উপন্যাসের কাঠামো নিয়ে কথা বলছি। উপন্যাসটির আঙ্গিক ভাষা ও লেখার ধারণ বিবেচনা করলে দ্য ভেজিটেরিয়ান বা নিরামিষভোজী শিরোনামের উপন্যাসটিকে নিঃসন্দেহে ক্লাসিক বলা চলে। গল্প তো খুব দীর্ঘ নয়, কিন্তু গল্পের অনিবার্য উপাদান হিসেবে পরিবেশ প্রতিবেশের নিখুঁত বর্ণনা, চরিত্র চিত্রায়ন, প্রেক্ষাপট, মনোজগতের ক্রমবিবর্তন, সংলাপ, বর্ণনার ধারাবাহিকতা, গল্পের রস, বাস্তবতা ও পরাবাস্তবতার মধ্যে নিখুঁত সেতুবন্ধ নির্মাণ উপন্যাসটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। লেখকের পর্যবেক্ষণ ও অন্তর্দৃষ্টির শানিত ছাপ রয়েছে উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায়। 3টি অংশে বিভাজিত উপন্যাসটির প্রথম অংশে দ্য ভেজিটেরিয়ান, এটি উত্তম পুরুষে অর্থাৎ ফার্স্ট পার্সনে বর্ণিত, অর্থাৎ ইয়ং হাইয়ের স্বামী চ্যাংয়ের কথনে বর্ণিত। দ্বিতীয় অংশ মঙ্গোলিয়ান মার্ক এবং তৃতীয় অংশ ফ্লেমিং ট্রিজ প্রথম পুরুষের কথনে অর্থাৎ থার্ড পার্সনে বর্ণিত। সাধারণত একই উপন্যাসে কথকের পরিবর্তন খুব বেশি দেখা যায় না, কিংবা প্রথম পুরুষ কথক হলেও আগে পরে বা মাঝে মাঝে উত্তম পুরুষ কথক হিসেবে প্রবেশের ঘটনা খুব বেশি দেখা না গেলেও এমন বেশ কিছু সাহিত্যে উত্তম পুরুষ এবং প্রথম পুরুষের মিশ্রণ দৃষ্টিগোচরে আসে। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার ছোট গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম বাক্যে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, এখানে আমাদের শব্দটি জুড়ে দিয়ে লেখক গল্পের সঙ্গে একাত্ম হয়েছেন। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসেও কোথাও কোথাও লেখক উত্তম পুরুষ হিসেবে প্রবেশ করেছেন এবং একইভাবে দস্তয়েভস্কির কারামাজভ ভাইয়েরা উপন্যাসে একই কৌশল লেখক উত্তম পুরুষ হিসেবে মাঝে মাঝে প্রবেশ করেছেন, যদিও দুটো উপন্যাসই প্রথম পুরুষে বর্ণিত। সৈয়দ মোস্তফা সিরাজের অলিক মানুষ কোলাজ টাইপের উপন্যাসে প্রথম পুরুষ ও উত্তম পুরুষের মিশ্রণ রয়েছে। তবে ভেজিটেরিয়ান উপন্যাসটির 3টি অংশ যেভাবে রচিত হয়েছে তাতে এটিকে মিনি ট্রিলজিও আখ্যা দেওয়া যেতে পারে। এখানে প্রতিটি অংশে কথক পরিবর্তন হওয়াটা স্বাভাবিক মনে হয়। এই অংশে মিস্টার চিয়াং একজন কাজ পাগল, যাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্কোহলিক, উদীয়মান খ্যাতিমান ব্যবসায়ী যিনি ব্যবসার প্রসারের কাজে নিয়োজিত। তার স্বপ্নালোকে কোরিয়ান একজন সাদামাটা সুন্দরী সংসারী রমণী স্ত্রী, যে কিনা একটি পরিপাটি সংসার তাকে উপহার দিতে পারবে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইয়ং হাই সে ধরনেরই পরমা সুন্দরী ফুটফুটে একটি মেয়ে, যাকে নিয়ে স্বামীর সংসার জীবন ভালোভাবে চলছিল। তাদের মনের অমিল ছিল না কখনোই, কিন্তু হঠাৎ করে ইয়ং হাই কয়েকটি স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো ছিল তার শৈশব জীবনের বিভিন্ন পশু হত্যা বিস্তৃত স্মৃতির প্রতিফলন। বিশেষ করে তার বাবা তাদের পোষা কুকুরটির গলায় দড়ি বেঁধে মোটরসাইকেলের সঙ্গে যুক্ত করে যে নিষ্ঠুরতার সঙ্গে হত্যা করে, সেই কুকুরের মাংস দিয়ে বাসায় অতিথি আপ্যায়ন করে ভোজের আয়োজন করেছিল, সেই স্বপ্নটির মাধ্যমে তার মনোবৈকল্যের সূত্রপাত হয়। এখানে জাগতিক ও অজাগতিক দ্বান্দ্বিক সংকটে একাকী বাসায় থাকা ফুটফুটে বধূটি ধীরে ধীরে স্বাভাবিক জীবন থেকে অস্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যায়। তার মনোজগতের অস্বাভাবিক পরিবর্তনের রহস্য পূর্ণভাবে উদ্ঘাটিত হয়নি, বরং মানসিক চাপ তাকে আরও কঠিন সংকটের দিকে নিয়ে যায়। সেই সংকট থেকে ইয়ং হাই মাংস খাওয়া বর্জন করে নিরামিষভোজী হওয়ার জন্য মনস্থির করে ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন পশু পাখির মাংস ফেলে দেয়। মিস্টার চিয়ং বাসায় ফিরিয়ে সেই দৃশ্য দেখে স্ত্রীর প্রতি প্রচণ্ড ক্ষোভ বর্ষণ করতে শুরু করে এবং স্ত্রী অকপটে জানিয়ে দেয় যে সে আর কখনো মাংস খাবে না এবং নিরামিষ খাবে। কিন্তু ক্ষিপ্ত স্বামী এত মাংস ফেলে দেওয়া এবং নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। স্বামী আমিষভোজী আর স্ত্রী নিরামিষভোজী,
এক ছাদের নিচে থেকে একই চুলায় রান্না করে দুজনের দু মেরুর মানুষের মধ্যে স্বাভাবিকভাবে মনস্তাত্ত্বিক উদ্ভূত সংকটের কারণে সংসার জীবনের জটিলতা শুরু হয়। তাদের গাঢ় প্রেমের দাম্পত্য জীবনে ক্রমে ফিকি হয়ে আসে আর বিরোধ চরম আকার ধারণ করে। স্ত্রী যেমন সিদ্ধান্তে অটল, ঠিক তেমনি স্বামীও নিজ সিদ্ধান্তে অটল যে নিরামিষভোজী সংকল্প থেকে ইয়ং হাইকে সরে আসতে হবে। প্রকৃতপক্ষে ইয়ং হাইয়ের সংকল্পের অন্তর্নিহিত বিষয়টি অনুধাবন বা অনুসন্ধান না করে পুরুষতান্ত্রিক সমাজে কঠিন বাস্তবতার বেড়ে ওঠা স্বামীর প্রবল মানসিক চাপ সৃষ্টি করে দিতে থাকে। খাদ্যাভ্যাসের পরিবর্তনের মধ্যে স্ত্রী ঠিক থাকেনি, তার মানসিক প্রতিক্রিয়া আরও বিভিন্ন কার্যক্রমে প্রতিফলিত হতে শুরু করে। মিস্টার চিয়াংয়ের একটি ডিনার পার্টিতে স্ত্রী ব্রা পরে না যাওয়ার কারণে অপমানিত বোধ করে এবং স্ত্রী তাকে অপদস্থ করেছে মনে করে। হালকা স্কার্টের উপর স্ত্রীর স্তনের বোটার দিকে কামাতুর দৃষ্টি নিক্ষেপ করে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু স্বামীর কোনো কথা স্ত্রী আমলে নেয়নি, বরং সে অজানা নিগুড় মহচ্ছন্নতা নিতল স্তব্ধতায় ঘেরা জগতে প্রবেশ শুরু করে। ক্রমে তাদের দাম্পত্য কলহ শুধু একই ছাদের নিচে আর বন্দী থাকেনি, গড়ায় স্ত্রীর বাবার বাড়ি পর্যন্ত। শুধু বাবা নয়, ইয়ং হাইয়ের আচরণে তার পরিবারের সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে, এমনকি মা ও বড় বোন ইন হাইও। ইয়ং হাইয়ের জেদের অবসান ঘটানোর জন্য বাবার পরিবারের একদিন মাংসের নানা রকম তরকারি রান্না করে বড় ভোজের আয়োজন করে মেয়ে ও মেয়ের স্বামীকে নিমন্ত্রণ করা হয়। কিন্তু ইয়ং হাইয়ের জেদ কোনো ক্রমেই ভাঙাতে না পারে উত্তেজিত বাবা মেয়েকে মারধর করাতে সে টেবিলে রাখা ছুরি দিয়ে আত্মহত্যা করতে গিয়ে মনোজগৎ থেকে শরীরবৃত্তীয় জটিলতার শিকার হয়। কোরীয়ত পুরুষতান্ত্রিক সমাজের আভাস মিলে ইয়ং হাইয়ের বাবার রূঢ় ও নির্মম আচরণে। বাবা যেন এক রাজা আর অন্যরা হুকুমের প্রজা। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যে দাপট মোরলি স্বভাব থাকে, তার স্বরূপ বাবা ও স্বামীর চরিত্রের পরিস্ফুটিত হয়েছে। এই ঘটনা থেকে তার চরিত্রে নানা রকম মানসিক পরিবর্তন ঘটতে শুরু করে একের পর এক। ঘটনা প্রবাহিত হয়ে রূপ নেয় পরিপূর্ণ উপন্যাসের। আসলে স্বপ্নটি শৈশবের একটি নিষ্ঠুর ঘটনাকে মনে করিয়ে দেয় এবং সেই নিষ্ঠুর ঘটনার প্রেক্ষিতে মাংস খাওয়ার প্রতি তার অনীহা, শুধু অনীহা নয়, বলা যায় ঘৃণা সৃষ্টি হয়। শৈশবে বাবার দ্বারা পোষা কুকুরের মৃত্যু দৃশ্য তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং এই বিপর্যস্ত মানসিক বৈকল্যের ঘটনা পরম্পরায় উপন্যাসটিকে এগিয়ে নিয়ে যায়। কোরিয়ানরা কুকুরের মাংস খায়, সেটি এখানে বিবেচ্য নয়। বিবেচ্য হলো হত্যার দৃশ্যটি। কুকুরের মৃত্যুর আগের বমি করার দৃশ্যটিও ইয়ং হাই মনে থেকে সরাতে পারেনি বলে মাংস খেতে তার অরুচি হতো। পরিণামে ইয়ং হাইয়ের সঙ্গে স্বামীর চিরস্থায়ী বিচ্ছেদের মাধ্যমে একসময় গভীর ভালোবাসার একটি ছোট্ট সংসার জীবনের অবসান ঘটে। প্রথম খণ্ড এখানেই শেষ হয়। আমরা এখন দ্বিতীয় খণ্ড আলোচনা করছি। দ্বিতীয় খণ্ডের শিরোনাম মঙ্গোলিয়ান মার্ক, যাকে বলা হয় জন্মদাগ। ইয়ং হাইয়ের বড় বোন ইন হাইয়ের স্বামী একজন ব্যর্থ চিত্রশিল্পী ও ভিডিও মেকার। তার খায়েশ হয়েছে প্রকৃতির সঞ্জাত, প্রকৃতির মতো সরল ও স্বাভাবিক প্রেমের দৃশ্য চিত্রায়ন করবে, যেখানে রতিক্রিয়াকে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হবে। ইন হাইয়ের স্বামী আকাঙ্ক্ষার কথা জানালে ইয়ং হাইও ভিডিওতে মডেল হতে রাজি হয়। ব্যর্থ চিত্রশিল্পী ও ভিডিও মেকার এই দৃশ্যের মাধ্যমে ব্যর্থতা ঢেকে সাফল্যের স্বপ্ন দেখেছে। উপন্যাসের এই অংশটি অতি বাস্তবতা দেখে মোড় নেয়। ভিডিও মেকারের অতি কল্পনার সঙ্গে মিলে শালিকার শরীরের একটি জন্মদাগ বা মঙ্গোলিয়া মার্ক। ফুলের পাপড়ির মতো তার শরীরে একটি জন্মদাগ আছে, আর এই পাপড়িটির মতো নগ্ন শরীরে সে শৈল্পিক ফুলের ছবি আঁকে। একজন নারীর শরীরকে সে প্রকৃতির সঙ্গে মিশিয়ে একাকার করার জন্য প্রয়াসী হয়। ইন হাইয়ের স্বামী
একটি স্টুডিও ভাড়া নেয় এবং সেখানে একজন আর্টিস্টকেও নিয়োগ দেওয়া হয়। সেই স্টুডিওটি তখন হয়ে ওঠে নগ্ন নরনারীর রুদ্ধ প্রকোষ্ঠ। প্রকৃতিবাদীর মতো নগ্নতা যেন তাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। ভাড়াটে বন্ধুর নগ্ন শরীরের অপরূপ ফুলের পাপড়ি চিত্রিত হলে ইয়ং হাই, যার প্রকৃতির মতো বৃক্ষের মতো হওয়ার মনের কোণে লুকিয়ে থাকা বাসনা টকবক করে ফুটে ওঠে। যদিও এখানে কামুকতার কথা বলা হয়েছে, কিন্তু এখানেও অতি প্রাকৃতিক অবচেতনার অঙ্কুরের খোসা ফাটার আভাস মিলে। এরপর ইন হাইয়ের স্বামী ইয়ং হাইয়ের সঙ্গে ভাড়াটে শিল্পীর সঙ্গে সঙ্গমের কথা বললে সে সঙ্গমে ভিডিও ধারণ করা হবে বলে জানালে লজ্জায় আরক্ত হয়ে সে পালিয়ে বাঁচে। কিন্তু অতিরিক্ত উচ্ছ্বসিত ও কামোত্তেজিত ইয়ং হাই তখন ভগ্নিপতির শরীরে ফুলের ছবি আঁকিয়ে সঙ্গমের দৃশ্য ধারণ করার জন্য বলে। ওরা সঙ্গমে প্রবৃত্ত হয়। দৈবক্রমে এই দৃশ্য দেখে ফেলে বড় বোন ইন হাই নতুনভাবে জীবনের মোড় নেয়। ইনহাই জরুরি বিভাগকে খবর দিয়ে জানায় ওরা উভয়ই পাগল হয়ে গেছে। ইনহাইয়ের স্বামী জানালা দিয়ে লাফ দিয়ে বেলকনিতে পড়ে আত্মহত্যা করার জন্য। ব্যর্থ মানুষরা হয়তো বা সব জায়গাতেই ব্যর্থ, এখানেও সে ব্যর্থ, মরতে পারেনি, বেঁচে যায়। কর্তৃপক্ষের হাতে ধৃত হয়ে সে হাসপাতালে ভর্তি হয়। দ্বিতীয় খণ্ডে এখানেই শেষ হয়। তৃতীয় খণ্ডের শিরোনাম ফ্লেমিং ট্রিজ, বাংলায় দাঁড়ায় প্রজ্বলিত বৃক্ষরাজি। ক্রমে ইয়ং হাই শারীরিক ও মানসিক সমস্যায় জর্জরিত হলে তার জীবন থেকে প্রায় সবাই সরে যায়। একমাত্র পাশে থাকে তার বড় বোন ইন হাই। ইন হাই বোন ও নিজের একমাত্র সন্তানের জন্য বাঙালি মহৎ নারীদের মতো সেবার মানসিকতা নিয়ে প্রতিকূল স্রোতে সাঁতরাতে থাকে। ইয়ং হাইকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হয় এবং বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু ক্রমান্বয়ে তার আচরণ আরও খারাপ হতে থাকে। না খাওয়ার জন্য শরীরও ভেঙে যায় চরম মাত্রায়। মনে হয় সে উদ্ভিদের মতো আচরণ করছে। তার মনের বাসনা যে উদ্ভিদ হতে চায়, বৃক্ষরাজির মতো অরণ্য চলে যেতে চায়। একদিন বৃষ্টিস্নাত দিনে সে হাসপাতাল থেকে পালিয়ে যায় এক অরণ্যে। হাসপাতালে তাকে খোঁজে না পেয়ে অরণ্যের গভীরে খোঁজ মিলে অন্য বৃক্ষরাজির মতো সেও বৃষ্টিতে ভিজতে থাকে। ইনহাই হতাশাগ্রস্ত জীবন নিয়ে একদিকে বোনের প্রতি মমত্ববোধ, অন্যদিকে সন্তানের জন্য দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ে। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় বোনকে কিছু খাওয়ানো যায় না। একদিন ডাক্তার নার্সরা তাকে জোর করে খাওয়াতে গেলে সে বমি করে ফেলে। কেন এত জোরাজোরি? এই দৃশ্য সহ্য করতে না পেরে ইনহাই নার্সকে কামড়ে প্রতিশোধ নেয় এবং বোনকে নিয়ে সে অন্য হাসপাতালে চলে যায়। যদিও আয়ান ম্যাকইভান সেক্সুয়ালিটি নভেল বলেছেন, দ্বিতীয় পরিচ্ছেদে ইয়ংয়ের মানসিক বিপর্যয়ের কারণে যৌনতার সুস্বটি সব পাঠকে দেবে বলে মনে হয় না। কোনো কোনো পাঠককে হয়তো দিতে পারে। উপন্যাসের পাতায় পাতায় একটি মেয়ের জীবনের যে করুণ পরিণতি চিত্রিত হয়েছে, সেখানে মেয়েটি নগ্ন হলেও সুস্থ পাঠককে যৌন সুস্বটি দিতে পারে কিংবা যৌন বেদনে সিক্ত হতে পারে এমনটি মনে হয় না। এখানে মনোবৈকল্যের লক্ষণটি পরিস্ফুটিত হয়েছে, যা পাঠককে ভাবান্তরে ও আচ্ছন্নতায় ডুবে যাওয়ার জন্য সহায়ক। ইয়ংয়ের মাংস না খাওয়ার প্রতিজ্ঞা করার পরে তার শারীরিক সমস্যাও দেখা দেয়। অতৃপ্তিকর সঙ্গম, ডাক্তারের কাছে না যাওয়ার জেদ ইত্যাদি জটিলতার যখন তার স্বামী ইয়ংয়ের পরিবারের কাছে নালিশ করে, তখন বাবা মা বাসায় মহাভোজের আয়োজন করে তাকে মাংস খাওয়ানোর জন্য পীড়াপিড়ি করে এবং তার অনুরতার কাছে হেরে যায় পরিবারের সবাই। তখন বাবার থাপ্পড় খেয়ে সে ছুরি দিয়ে আত্মহত্যা করতে উদ্যত হলে হাসপাতালে নেওয়ার ফলে যমদূত নাখোশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। কিন্তু যমদূত নাখোশ হওয়ার পাশাপাশি পরিবারের সবার চক্ষুশূল হতে হয় তাকে এবং জীবনের স্বাভাবিক স্বাদ আহ্লাদ নিজে জীবন বঞ্চিত, ঠিক তেমনি তার স্বামীও বঞ্চিত। লেখক উপন্যাসী চরিত্রটি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে মনে হয় অস্বাভাবিক নয় যে মেয়েটির কোনো যৌন অনুভূতি ছিল। ভাবাবেগ ও যৌনাবেগ যে চরিত্রের মধ্যে পরিদৃষ্ট হয় না, সে চরিত্রের প্রতি মানুষের যৌন সুরসুরি কিংবা
কামনা রসে সিক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ইয়ং হায়ের মনস্তাত্ত্বিক সংকটের মতো জাপানের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ লেখক হারুকি মুরাকামির নরজিয়ান উড উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিজুকির মনস্তাত্ত্বিক সংকটের মিল পাওয়া যায়। হারুকি মুরাকামির আরেকটি গল্প গ্রন্থ আফটার দ্য কোয়েক রচিত হয়েছিল 1985 সালে জাপানের ভয়াবহ ভূমিকম্পের প্রেক্ষাপটে। প্রতিটি গল্পের লেখক সরাসরি ভূমিকম্পের গল্পচিত্র অঙ্কন না করে বরং ভূমিকম্পের মানুষের উপর নেতিবাচক দীর্ঘস্থায়ী প্রভাবে ফুটিয়ে তুলেছেন অন্যতম শিল্প। ভেজিটেরিয়ান উপন্যাসে ইয়ং হায়ের অস্বাভাবিক আচরণ পাঠককে বিষাদগ্রস্ত করে এবং হৃদয়ে দাগ কাটে, যেমন নরজিয়ান উড এবং আফটার দ্য কোয়েক দাগ কেটেছে। দ্য ভেজিটেরিয়ান উপন্যাসটির ইংরেজি অনুবাদ আমাদের পড়ার সুযোগ হয়েছে। ভাষান্তরের সাহিত্যের প্রকৃত রস দুরূহ, আশা করাও ঠিক অনুচিত। তাই মেনে নিতে হবে ভাষান্তরের স্বরূপকে। শোকপাঠ্য সাবলীল অনুবাদের উপন্যাসটিতে এশিয়ান ইংরেজি ও গল্পের আবেশ পাওয়া যায়, যেমনটি পাওয়া যায় হারুকি মুরাকামির ইংরেজি অনুবাদ কথা সাহিত্যে। প্রসঙ্গক্রমে এই উপন্যাসের ভাষার মধ্যে রয়েছে মায়াবী ও চুম্বকীয় আকর্ষণ। গল্পের ভেতরে পাঠককে ডুবে যেতে হয় অনিবার্যভাবে অরুদ্ধ আকর্ষণে। সম্পূর্ণ উপন্যাস পাঠে পাঠক এক প্রকার মানবিক সম্মোহনে আচ্ছন্ন ও ভারাক্রান্ত থাকবে বলে বিশ্বাস, যা বর্তমান ক্ষেত্রে ঘটেছে। একটি চমৎকার মেয়ে অল্প বয়সে জীবন হারায়। এরকম বিষাদ পাঠক কি নির্মম ও অনমনীয় সমাজকে দায়ী করতে পারে? পিতার রূঢ় আচরণের জন্য তো সমাজ কাঠামোই দায়ী। না হয় হতে তো পারত মেয়েকে না মেরে তখন চিকিৎসার ব্যবস্থা করা। লেখক এই চরিত্রটি সৃষ্টির মাধ্যমে পুরুষের আধিপত্যের দিককে কি ইঙ্গিত করেননি? মিস্টার চিয়ং কেনই বা তার স্ত্রীর সঙ্গে নিজের শক্ত মনোভাব প্রকাশ করতেন? তিনিও তো পারতেন মেয়ের পাশাপাশি তাকে উপলব্ধি করতে, তার সুচিকিৎসা ব্যবস্থা করতে। এই চরিত্র দিয়েও লেখক সমাজ কাঠামোর থেকে বিরূপ ইঙ্গিত করেননি? করেছে। সহজেই লেখক পৌনঃপুনিকভাবে ভাবাবেগ ও আকাঙ্ক্ষার উষ্ণতা এবং হতাশার হিমেল বাতাবরণে ঢেকেছেন কাহিনীকে। এখানে ইয়ং হায়ের ব্যর্থতার চেয়ে তার পাশে থাকা একমাত্র বড় বোন ছাড়া অন্যান্য মানুষের চরিত্র উন্মোচিত হয়েছে নেতিবাচকভাবে। বিবেককে জাগিয়ে তুলতে পেরেছেন লেখক। তৃতীয় অধ্যায়ে ইনহাই তার বিধ্বস্ত পরিবার থেকে নিজের জীবনকে টেনে বের করে রিজু হয়ে দাঁড়াবার পথ খুঁজেছেন। কিন্তু সমাজ কাঠামো নির্যাতনে সেও বিমূঢ়। কাহিনী শেষ পর্যন্ত শান্ত অথচ বিষাদের ছায়ায় ঢেকে যায়। দুটি দাম্পত্য জীবনের ভাঙনের স্রোতের দাঁড়ায় এবং ইয়ং হায়ের মৃত্যু নয়, তবে মৃত্যুর কাছাকাছি এসে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। বিষাদগ্রস্ত দৃশ্যে এসে উপন্যাস থেমে যায় উপন্যাস। The look in her eyes is dark and insistent. তার চাহনিতে দেখা যায় অন্ধকার ও জেদ।